তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, গুলশান কলোনির ঘটনা আপনি জেনেছেন ইতিমধ্যেই। শুধু বিরোধীরা নয়, একেবারে শাসক দলের 108 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, যিনি আক্রান্ত হয়েছিলেন গত বছরের নভেম্বর মাসে, তিনি নিজে বলছেন গত 2 মাস ধরে বারবার পুলিশকে জানানো হয়েছে এলাকায় বহিরাগতরা আসছে, ক্রিমিনালরা এখানে আশ্রয় নিচ্ছে, অস্ত্র চলে আসছে, কিন্তু তারপরও পিছনে নিশ্চয়ই কোনো মদত রয়েছে, না হলে এই দাপট কিভাবে সম্ভব? গুলশান কলোনি ঘটনা গতকাল রাতে যখন ঘটেছে, তারপর থেকেই প্রশাসন অত্যন্ত কঠোরভাবে বিষয়টাকে দেখেছে। আজকে সকাল থেকে ধরপাকড় শুরু হয়েছে। মূল যাদের বিরুদ্ধে অভিযোগ 2 জন ছাড়া বাকি সকলকেই পুলিশ এখনো অ্যারেস্ট করে ফেলে। কিন্তু শুভেন্দু অধিকারীর পরিষ্কার করে এটা জানা উচিত যে গুলশান কলোনির ঘটনা নিশ্চয়ই নিন্দনীয়, পুলিশ অ্যাকশন নিয়েছে। ওনারা যেখানে ক্ষমতায় আছেন, গতকালকেই আসামে, আমাদের রাজ্যে রাজবংশী প্রচুর, আসামের রাজবংশী এবং কোচদের উপরে যে অমানবিক অত্যাচার, আজকে আসাম কার্যত সেকেন্ড নেপাল হয়ে গিয়েছে। যারা প্রতিটা রাজ্যকে কোথাও মণিপুর বানাচ্ছে, কোথাও আসাম বানাচ্ছে, তাদের মুখেই জ্ঞানের বাণী শুনবো না। কিন্তু ঠিক গুলশান কলোনি ঘটনা নিন্দনীয়, পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। কোনো অপরাধী কোনো দুষ্কৃতী রেয়াত পাবে না। যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেউ সমর্থন করছে না। শুভেন্দু অধিকারী বরঞ্চ নিজে আয়নার দিকে মুখটা দেখা উচিত। ধন্যবাদ। সিপিএম নেতা শতরূপ ঘোষ, তিনি কি জানিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে? এগুলো তো সরকারি দৌরাত্ম, এগুলো তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠীর মধ্যে জমি এবং টাকা পয়সা সংঘাত নিয়ে দৌরাত্ম। অতএব এখানে পুলিশ থাকবে না, এটা স্বাভাবিক কথা। এই গুলশান কলোনি কসবা সহ গোটা দক্ষিণ কলকাতা এলাকায় গত 3-3.5 বছরে আপনারা খেয়াল করলে দেখবেন কতবার যে নামটা উঠে আসলো এই ধরনের বোমাবাজি গোলাগুলির জন্য। বেআইনি পুকুর ভরাট থেকে শুরু করে জমি দখল করে ওখানে বেআইনি বিল্ডিং তৈরি করা দিয়ে শুরু হচ্ছে, এবং সেই টাকা পয়সার ভাগ নিয়ে জাভেদ খানের গোষ্ঠী একদিকে এবং সুশান্ত ঘোষ তৃণমূলের যে কাউন্সিলর ওই ওয়ার্ডের 108 নম্বর ওয়ার্ডে, তার গোষ্ঠী একদিকে। তারপরেও এগুলো না তৃণমূল রাজনৈতিকভাবে না পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে এগুলোর কোনো মোকাবিলা করছে। তার কারণটা হচ্ছে এখানে হাজার হাজার কোটি টাকার জড়িয়ে রয়েছে। সামনে ভোট আসছে, টাকার জোরে এরা ভোট করবে এবং তার প্রস্তুতি চলছে, এইগুলো এলাকা দখলের প্রস্তুতি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কিছু করা নেই অসহায় দেখে যাওয়ার ছাড়া। এর পক্ষ নিলে ওর পক্ষ টাকা পাঠানো বন্ধ করে দেবে, ওর পক্ষ নিলে এই পক্ষ টাকা পাঠানো বন্ধ করে দেবে। সন্ধ্যে 7টা থেকে শুরু হয়েছিল অস্ত্র উঁচিয়ে দাপাদাপি, এবং একেবারে বাইকে করে অপরাধীরা এসেছিল, তাদের 2 হাতে ছিল আগ্নেয়াস্ত্র। শূন্যে তারা গুলি চালাতে শুরু করে। সন্ধ্যে 7টার ঘটনা, এবং তারপর ভোর রাতে একেবারে বোমা পড়তে থাকে এলাকায়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তবে অভিযোগ শুধু এই 2বারই নয়, গোটা রাত জুড়ে দফায় দফায় এখানে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য, তিনি এই ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন আমাদেরকে? এটাকেই বলে গুন্ডারাজ, এটাকেই বলে সমাজ বিরোধীদের তোষণ পোষণ, এটাকেই বলে ডিউ টু দি পুলিশ ইনঅ্যাকশন। পুলিশ পিকেট দিয়ে সমাজ বিরোধী কার্যকলাপ দমন করা যায় না। ডিটেকশন এবং দৃষ্টান্তমূলক অ্যাকশন, তারপরে পুলিশ পিকেট, পুলিশ মোবিলিটি, ভিজিলেন্স, পুলিশ এর কোনো হেলদোল নেই এখন পর্যন্ত, আমরা দেখতে পাচ্ছি না। পুলিশ পিকেট তো ছিল হয়তো, সেটা দেখো 1:30টার সময় বাড়ি চলে গেছে, মানে ল্যাক অফ সুপারভিশন। যাদের দিয়েছিল 2 জন কনস্টেবলকে বা একজন এএসআই কে, তারা চলে গেছে, পালিয়ে চলে গেছে হয়তো। ইট ইজ এ ডাইরেক্ট চ্যালেঞ্জ থ্রোন টু দ্য পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। ইট ইজ এ চ্যালেঞ্জ বাই দ্য অ্যান্টি সোশ্যাল, বাই দ্য ক্রিমিনালস। সুশাসনের দায়বদ্ধতা কোনো নেই এই রাজ্য সরকারের, কারণ দুর্নীতির কাছে এই শাসক দল সম্পূর্ণভাবে বিকৃত হয়ে গেছে। আর এবার চোখ রাখবো নেপালের পরিস্থিতির দিকে। জ্বলছে নেপাল, অশান্তির আবহে নেপালের মৃত্যু হলো প্রথম ভারতীয়। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর তার স্ত্রীকে নিয়ে নেপালে ঘুরতে গেছিলেন। মঙ্গলবার যে হোটেলে তারা উঠেছিলেন সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাণ ভয়ে হোটেল থেকে ঝাঁপ দেন ওই দম্পতি, মৃত্যু হয় স্ত্রীর। এই ছবি বলে দেয় নেপালে এতদিন কি চলেছে, আর তার জেরে রাজনীতিবিদদের ওপর যুব প্রজন্মের এত ক্ষোভ যে তাঁদের এভাবে হেলিকপ্টারে চেপে পালাতে হচ্ছে। একটু দেরি হলেই উত্তেজিত জনতা ধরে ফেলবে, তাই হেলিকপ্টার থেকে ফেলা দড়ি ধরে কোনো ক্রমে ঝুলতে ঝুলতে কাঠমান্ডু থেকে নেতাদের এভাবে পালানোর ছবি গোটা বিশ্বকে চমকে দিয়েছে। নেপাল গৌতম বুদ্ধের দেশ, সেই দেশেই এখন বিদ্রোহ, অশান্তির ভয়ঙ্কর ছবি। আর এই অশান্তির আবহে এবার নেপালে মৃত্যু হলো প্রথম ভারতীয়র।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর তাঁর স্ত্রীকে নিয়ে নেপালে ঘুরতে গিয়েছিলেন। নেপালে চলা অশান্তির বিষয়ে তাঁদের কিছুই জানা ছিল না। এই দম্পতি যে হোটেলে ছিলেন, মঙ্গলবার রাতে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাণভয়ে হোটেলের 4 তলা থেকে লাফ দেন দুজনে। স্বামী স্ত্রী দুজনেই আহত হন। পরে হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়। 9 तारीख की रात को 12 बजे हमें पता चला था कि होटल में आग लगा दी, जिससे पूरा होटल खाक हो गया। हाँ, बिछड़ गए थे, वो अलग अलग हो गए। अगर वो साथ होते तो मेरी माताजी इस दुनिया में रहती। নেপাল ভারতের পাশের দেশ, যে সীমান্ত আবার পুরোটাই খোলা, পাসপোর্ট ছাড়াই এপার ওপার করা যায়। পশ্চিমবঙ্গের সঙ্গেও নেপালের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়েছে নেপালের বিভিন্ন জেল ভেঙে প্রায় 15,000 কয়েদির পালানোর খবর। এরই মধ্যে গা ঢাকা দিতে নেপাল ছেড়ে ভারতে ঢোকার সময় 61 জন কয়েদিকে সীমান্তে পাকড়াও করেছে এসএসবি। জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি। তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম কানুন আরো বেশি কড়া করা হলো। নেপালে আমরা শুনছি কোনো আনসোশাল এলিমেন্ট এখান থেকে না ঢুকতে পারে। ফর দ্যাট রিজন উই হ্যাভ কেপ্ট পুলিশকে এখানে চেকিং মেকানিজম, আর কোন আনসোশাল এলিমেন্ট না আসতে পারে। দ্যাট ইজ দ্য মেইন মোটিভ ফর দ্যাট। এভারেস্টের দেশ নেপালে যে দুর্নীতির এভারেস্ট তৈরি হয়েছিল তা চুরমার হয়ে গেছে গণবিদ্রোহে। দুর্নীতিতে অভিযুক্ত একাধিক মন্ত্রী থেকে মেয়রের বাড়ি এবং অফিস পুড়িয়ে ছাই করে দিয়েছে বিক্ষোভকারীরা। সেই ভয়াবহ ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। নেপালের প্রাক্তন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী রাজকুমার গুপ্তার ঘর, তার বাড়িতে এইভাবেই স্থানীয় মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি সুবিশাল অট্টালিকা, সেই সুবিশাল অট্টালিকার এটা সামনের দিকের অংশ। সামনের দিকের অংশে তার এখানে ড্রয়িং রুম ছিল এবং তার পাশেই এখানে প্রশাসনিক কাজকর্ম করার জন্য একটি ঘর ছিল। এই প্রশাসনিক কাজকর্ম যেখান থেকে হতো পরিচালিত, সেই ঘর এইভাবেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরের যাবতীয় সরঞ্জাম সবটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনের সিদ্ধান্ত, শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে এবং শুক্রবার সন্ধ্যে 7টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। নেপালের যুব প্রজন্ম যখন দুর্নীতির বিরুদ্ধে জোরালো বার্তা দিচ্ছে, তখন এ রাজ্যে নিয়োগ দুর্নীতির আবহে টেট প্রার্থীদের গলাতে উঠে আসছে নেপালের প্রসঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। এদিকে নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নিয়ে এখনো জল্পনা চলছে। কখনো নাম শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির, আবার কখনো নাম ভাসছে নেপালের বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন এমডি কুলমান ঘিসিং এর। নাম নিয়ে মতভেদের মধ্যেই সূত্রের খবর, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাই করার জন্য নেপাল সেনাবাহিনী, আন্দোলনকারী ও রাষ্ট্রপতি ভবনের মধ্যে আলোচনা চলছে। সূত্রের খবর, এক্ষেত্রে রেসে অনেকটাই এগিয়ে রয়েছেন নেপাল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে মতভেদ নেমে এসেছে রাস্তাতেও। বৃহস্পতিবার সন্ধ্যারাতে সেনাবাহিনী সদর দপ্তরের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। কোনো কোনো মহল থেকে আবার অবিলম্বে সংসদ ভঙ্গ করে দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।